ত্রিপুরার পাহাড়ে উন্নয়নের দাবির আড়ালে কেন জমছে প্রশ্নের পাহাড়? এটাই একটা প্রশ্ন এখন। ত্রিপুরার পাহাড়ে সত্যি কি উন্নয়নের হাওয়া বইছে, নাকি বাস্তবতা অন্য কথা বলছে? পাহাড়ের মানুষের জীবনযাত্রার পরিবর্তন কতটা এসেছে? বামফ্রন্ট ও কংগ্রেসের মতো বিরোধীদের অভিযোগ কতটা সত্য? উন্নয়নের দাবি কি কেবল প্রচারের মঞ্চেই সীমাবদ্ধ? কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো নিয়ে প্রশ্নের উত্তর কোথায়? পাহাড়ের মানুষের মতামত ও অধিকার কি যথাযথ গুরুত্ব পাচ্ছে? তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এডিসি নির্বাচন শেষ হওয়ার ৩ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এখনো গঠন হলো না কেন? প্রশাসনিক জটিলতা নাকি রাজনৈতিক সমীকরণ? আসলে কারণ কোনটা? জনগণের দেওয়া রায় কার্যকর করতে এত দেরি কেন? পাহাড়ের উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করবে কে যদি কার্যনির্বাহী কমিটি গঠিত না হয়? এই বিলম্বর জন্য দায়ী কে? সামনেই ভিলেজ কমিটির নির্বাচন, আর নির্বাচনের আগে পাহাড়ে কান পাতলে শোনা যায় নানান গুঞ্জন। এই পরিস্থিতিতে পাহাড়ের মানুষের প্রত্যাশার দায়িত্ব নেবে কে? ত্রিপুরার পাহাড় কি উত্তরহীন প্রশ্নের বোঝা বইবে, নাকি সংশ্লিষ্টরা স্পষ্ট জবাব দেবে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেমন আছে পাহাড়, আর কোন দিশায় এগোচ্ছে টিটিএডিসির উন্নয়ন, তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট বাম নেতা কুমুদ দেববর্মা। কুমুদ বাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার নমস্কার। কুমুদ বাবু, সরাসরি প্রশ্ন আপনার কাছে। আপনারা গ্রাম পাহাড়ে যান, মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন বলে আমরা জানি। পাহাড়ের মানুষ কেমন আছে? এডিসি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ, সেসব কাজ কেমন চলছে? নমস্কার। প্রথমত নিউজ ভ্যানগার্ড চ্যানেলকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে এখানে অনলাইনের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন। প্রথমত আপনার যে প্রশ্ন, যে পাহাড় কেমন আছে, এই প্রশ্নের উত্তর যদি আমরা সংক্ষিপ্ত আকারে দিতে যাই, তাহলে বলবো যে পাহাড় থমকে আছে, পাহাড়ের উন্নয়ন থমকে আছে। গত এপ্রিল মাসে টিটিআইডিসির গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরও টিটিআইডিসিতে মুখ্য কার্যনির্বাহী সদস্য শপথ গ্রহণ করেছেন, তার সাথে একজন এক্সিকিউটিভ মেম্বার সেখানে শপথ গ্রহণ করেছেন। তো টিটিআইডিসির যে পূর্ণাঙ্গ যে প্রশাসনিক ব্যবস্থা, সেদিকে যদি আমরা তাকাই, তাহলে পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি না থাকার কারণে সেখানে কোরাম উঠছে না। যেখানে 9 থেকে 10 জন এক্সিকিউটিভ মেম্বার শপথ গ্রহণ করে তাদের দায়িত্বভার গ্রহণ করার কথা, দায়িত্ব নিয়ে যার যার ডিপার্টমেন্ট দপ্তরকে ঢেলে সাজানোর কথা, কর্মসূচি রূপায়ণের কথা, সেটা হচ্ছে না। কাজেই টিটিএডিসি যেহেতু তার প্রশাসনিক কাজকর্ম থমকে গেছে, পাহাড়ের উন্নয়ন 2021-এর পর থেকেই প্রায় থমকে গেছে বলা যেতে পারে। আমি উদাহরণস্বরূপ আপনাকে বলবো যে বিগত 2018 সালের পর থেকে, জবে থেকে
ত্রিপুরাতে বিজেপি আইপিএফটির সরকার, জোট সরকার গঠন হয়েছে। তারপর বিজেপি আইপিএফটি ত্রিপুরামথা এই ট্রিপল ইঞ্জিনের সরকার গঠন হয়েছে। পাহাড়ে 300টির উপর স্কুলে সিঙ্গেল টিচার নিয়ে চলছে। তাহলে কি করে বলবো যে পাহাড় উন্নয়নের দিকে এগোচ্ছে? মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল হয়তো বিজেপি আইপিএফটি ত্রিপুরামথা এই ট্রিপল ইঞ্জিনের সরকারকে যদি একবার ক্ষমতায় যদি তাদেরকে পাঠানো যায় তাহলে হয়তো তারা ভালো কাজ করবে, কিন্তু দেখছি তার উল্টোটা হচ্ছে। কুমুদবাবু, আপনার থেকে পাহাড়ে আমরা কাজ একটা নেই। জায়গা আপনি বলছেন, আমরা একটা জায়গা বোঝার চেষ্টা করব আপনার কাছ থেকে। আপনারা রাজনৈতিক নেতৃত্ব, এই যে পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা দেখলাম যে টিটিএডিসির যারা জনগণ তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি উপহার দিল তিপ্রামথাকে। এখন তিপ্রামথা বলছে যে ভিলেজ কমিটির পর তারপর তাদের এই যে কমিটি গঠন করা হবে, এডিসির কার্যনির্বাহী সদস্য যারা হবে তাদের এই কমিটি গঠন করা হবে। আবার এদিক থেকে আমরা দেখলাম যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা নিজেরাই বলছে এখন যে এডিসিতে অনেক সমস্যা আছে, কিন্তু সেগুলো ফান্ডের অভাবে হচ্ছে না। সরকার যে ফান্ড দিচ্ছে, সরকার ফান্ড দিচ্ছে না সে কথা ওনারা বলছেন না। ওনারা বলছেন সরকার যে বরাদ্দ করছে সেটা মানে উপযুক্ত নয়। এই যে পরিস্থিতিটাকে, তাহলে আলটিমেটলি টিটিএডিসির উন্নয়নের দায় কার, কিভাবে হবে, এটাকে কিভাবে আপনারা মূল্যায়ন করছেন? না, প্রথমে যে প্রশ্নটা আপনি করছেন যে ত্রিপুরামথার নেতৃত্বরা বলছেন যে হ্যাঁ ভিলেজ কমিটির নির্বাচনের পরে এক্সিকিউটিভ কমিটি গঠন হবে, এই ধরনের কথাবার্তা। কিন্তু দীপেনদা, এখানে আমাকে এই বিষয়টা উল্লেখ করতে হচ্ছে যে নির্বাচন প্রায় 3 মাস পেরিয়ে গেছে। নির্বাচনের তাদের প্রতিশ্রুতিতে কখনো কি কোথাও এক কথা তারা বলেছিলেন যে নির্বাচন শেষ হওয়ার পর ভিলেজ কমিটি নির্বাচনের পরেই তাদের এক্সিকিউটিভ কমিটি গঠন হবে? এবং কেনই বা এইরকম হতে হবে? ভিলেজ কমিটি নির্বাচনের আগে এক্সিকিউটিভ কমিটি কেন গঠন করা যাবে না? ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসির যে নির্বাচন, যে সাধারণ নির্বাচন, তার মধ্যে তো একটা পার্থক্য আছে। ভিলেজ কমিটি নির্বাচন 2016 সালে শেষবার হয়েছিল, তখনও বামফ্রন্ট সরকার ছিল রাজ্যে এবং এডিসিতেও বামফ্রন্ট সরকার। কিন্তু 2021-এ যেখানে ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেখানে বিভিন্ন অজুহাতে তাদের বোঝাপড়ার মাধ্যমেই, আমি বলবো এখানে এই দাবিটা আমি করছি, ত্রিপুরামথা এবং বিজেপির নেতৃত্বদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই এখানে কিন্তু ভিলেজ কমিটি নির্বাচনটা হচ্ছে না। তাহলে আমরা কি একটা বলবো যে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য যেখানে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, এক্সিকিউটিভ কমিটি গঠন করার জন্য কি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যেতে হবে? যারা ত্রিপুরামথাকে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে ত্রিপুরামথা, 24টা আসনে তারা জয়ী হয়েছে, 4টা আসনে বিজেপি। এখন কথা হচ্ছে এই যে এডিসির জনসাধারণ যারা নাগরিক, যারা বুথ প্রদান করেছিলেন সাধারণ নির্বাচনে, তারা কি এই ভেবেই তারা ত্রিপুরামথাকে বুথ দিয়েছিল যে এরা ক্ষমতায় গেলে পর 3 মাস 4 মাস পেরিয়ে যাওয়ার পরও এক্সিকিউটিভ কমিটি গঠন করবে না এবং সমস্ত ডিপার্টমেন্টের কাজ, সমস্ত দপ্তরের কাজ স্তব্ধ হয়ে থাকবে, বন্ধ হয়ে থাকবে? এখন আমি মনে করি এই জায়গাতে মথান নেতৃত্বরা দাবি করছে যে কোনো কাজ বন্ধ নেই। আমি মনে করি এই জায়গাতে না, ত্রিপুরামথার নেতৃত্বরা এই দায় এড়াতে পারেন না। যদি এক্সিকিউটিভ কমিটির বডিই না থাকে তাহলে রাজ্যেও তাই, মন্ত্রিসভাতে কোনো বিল যদি আপনাকে বিধানসভাতে আনতে হয়, জনস্বার্থমূলক কোনো আইন প্রণয়ন করতে হয়, তাহলে কিন্তু মন্ত্রিসভাতে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। তদ্রূপ এডিসিতেও এক্সিকিউটিভ কমিটির বডি সিদ্ধান্ত নেয়
যেটা বামফ্রন্টের সময়কালে হয়েছে। হুম, প্রতি শনিবারে এক্সিকিউটিভ কমিটির বদি বসত এবং সেখানেই রাজ্যের নানান সমস্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতো এবং এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে সেটা পাস করে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে সেটা জনসাধারণ সুবিধা দিতে পারে সেভাবে ইমপ্লিমেন্ট হতো। তাহলে যেখানে সেখানে আপনি কিভাবে দাবি করতে পারেন যে এডিসির প্রশাসন সঠিকভাবে চলছে? আমি বলছি আপনাকে, হুম, এডিসির প্রশাসন কোথায় কোথায় ব্যর্থ হচ্ছে। 2 বছর ধরে প্রায় 400-র উপর টিচার যারা 60 বছর বয়স পার হয়ে পেনশন পাবে, 60 বছর অতিক্রান্ত হয়ে যাবার পরও যখন পেনশনে গেল, 2 বছরের উপর সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো তাদের সেই পেনশনটা তারা পাচ্ছে না। তাহলে কোথায় এডিসির প্রশাসন সঠিকভাবে কাজ করছে? গ্রামে গঞ্জে কাজ নেই, মানুষের হাতে কাজকর্ম নেই। একদিকে বর্ষার সময়কাল চলছে, হুম, মানুষ হন্য হয়ে ঘুরছে এদিগুদি। রাজ্যের ছেলে মেয়েরা রাজ্যান্তরী হয়ে বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে গিয়ে তারা কেউ কেউ মৃতদেহ হয়ে কফিনে বন্দী হয়ে রাজ্যে ফিরে আসছেন। এর চাইতে দুর্ভাগ্যজনক ঘটনা কি হতে পারে রাজ্যের জন্য? এটা শুধু এডিসি যে শুধু দায়ী আমি এই কথা বলছি না, এর জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে রাজ্য প্রশাসন। যে রাজ্য প্রশাসন 2018 সালের পর থেকে বিজেপির হাতে আইপিএফটি এবং টিপ্রামথা বর্তমানে তারা সঙ্গ দিচ্ছে, জোট প্রশাসন চালাচ্ছে, সেখানে রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার তো এই দায়ী এড়াইতে পারেন না। কুমুদবাবু, এই যে আমরা যেটা বলছেন বা এডিসি যে প্রশাসন বা কার্যনির্বাহী যে সদস্য এক্সিকিউটিভ মেম্বারের যে কমিটি সেটা গঠন না করার পেছনে কি কারণ আপনারা দেখেন? আপনাদের কি মনে হচ্ছে এডিসি নির্বাচন শেষ হওয়ার 3 মাস পরেও এই কার্যনির্বাহী কমিটি গঠন করা গেল না কেন? দেখুন দীপেন দা, এই জায়গাতে আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। বাস্তবতা আসলে কি রাজ্যের মানুষও কিন্তু দেখছে, টের পাচ্ছে। আমরা তো দেখেছি টিপ্রামথা প্রথমেই শুরু হয়েছিল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে, গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে। তারপর একে একে আপনার ইন্টারলোকেটরের কথা বলা হলো। আমরা গত 24-এর নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে দেখলাম যে এই প্রচার করা হয়েছিল যে টিপ্রামথার ক্যান্ডিডেটকে বিজেপির চিহ্নে পূর্ব আসনে প্রার্থী করা হবে এবং করা হয়েছে, এবং বর্তমানে তিনি বিজেপির এমপি হয়ে আছেন। আমরা ভূভারতের ইতিহাসে এরকম কোনো দিন দেখিনি যে টিপ্রামথা একটি রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হচ্ছেন অথচ তিনি দাঁড়িয়েছেন অন্য দলের চিহ্নে। এইরকম বহু ঘটনা আমরা রাজ্যে দেখেছি। ত্রিপার্টির এগ্রিমেন্টের কথা আমরা শুনেছি। 6 মাসের মধ্যে ত্রিপার্টি এগ্রিমেন্ট সেটাকে ইমপ্লিমেন্ট করার কথা, প্রায় 2 বছর পেরিয়ে গেল, হয়েছে কি? তা কোথায় এডিসি প্রশাসন সঠিকভাবে কাজ করছে? আমি আরেকটা তথ্য আপনাকে বলছি দিবেন না, আমি আরেকটা কথা আপনার কাছে যদি সময় চাইবো, এখানে আমাকে একটু পরিষ্কার করতে দিন। এডিসি প্রশাসন কোন জায়গায় ব্যর্থ? তারপরও কি করে ল্যান্ডস্লাইড ভিক্টরি? হ্যাঁ, স্টোরি আপনি কি আবার বলুন প্লিজ। না, বলছি তা এত কিছু করার পরও তাহলে কেন এই যে আপনি বলছেন যে বিভিন্ন ইস্যুগুলো তুলে টিপ্রামথা করছে, ইস্যু করছে, তারপরও কিভাবে জনগণের এতটা সমর্থন টিপ্রামথা পেল? তাহলে নিশ্চিতভাবে এখানে এই বিষয়টা বলতে হবে, নিশ্চিতভাবে এই বিষয়টা বলতে হবে দিবেন না, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। যেখানে 2005 থেকে 2020 সাল পর্যন্ত 28টি আসনে 28টিতেই বামফ্রন্ট জয়ী হয়েছিল। বামফ্রন্ট এত কাজ করার পরও জনগণ যখন চেয়েছে বামফ্রন্টকে পরিবর্তন করে অন্য রাজনৈতিক দলকে দেখেনি, তারা কি করবে? গণতান্ত্রিক দেশে জনতার উপরে কেউ নেই,
জনগণের উপর কেউ নেই। জনগণ চেয়েছে বলেই তারা আজকে সেখানে ক্ষমতায় আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে এই যে তারা কি জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে তারা পূরণ করতে পারছে? আমি তো বলবো এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনাকে একটা পরিসংখ্যান বলবো যে পরিসংখ্যানের মাধ্যমে একটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি 2020-তে বামফ্রন্টের শেষ যে প্রশাসন এডিসিতে, তখনও এডিসিতে কর্মচারীর সংখ্যা ছিল 6,000-এর উপর। আজকের সময়ে দাঁড়িয়ে 2026-এর এই অগাস্ট মাসের 5 তারিখে দাঁড়িয়ে 4,000-এর নিচে চলে গেছে। নিশ্চিতভাবে প্রত্যেক বছর রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে প্রচুর শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছে। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরও প্রায় 2 বছর পেরিয়ে যাওয়ার পরও তাদের পেনশন তারা পাচ্ছে না, তাদের পাওনা তারা পাচ্ছে না। এই প্রামথার নেতারা এই দাবি করলেই তো হবে না যে আমরা কাজ করছি, মানুষের জন্য কাজ করছি, কিন্তু বাস্তব পরিসংখ্যান তো এটা বলছে তারা কাজ করতে ব্যর্থ। এমনকি আরেকটা বিষয় বলি, এই যে এই মাসের যে স্যালারিটা, কর্মচারীদের স্যালারি, আপনারা তো বড় একটা মিডিয়া হাউস, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাইবো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, সংবাদপত্র আপনারা আছেন, আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে, রাজ্যবাসীর আস্থা আছে। আপনারা গিয়ে খোঁজ করে দেখুন, এই যে আমরা তথ্যগুলো দিচ্ছি, এডিসিতে যে এতগুলো কর্মচারী তারা পেনশনে যাওয়ার পরও কেন তাদের এখনো পেনশন পাচ্ছে না? বিগত 5 বছরে কেন 2,000 চাকরির সংখ্যা কমে গেল? কেন পুনর্নিয়োগ হলো না? আরেকটা বিষয় আমি আপনাকে বলছি, এডিসি প্রশাসন যদি তারা দাবি করে থাকে যে তারা সফলভাবে কাজ চালাচ্ছে, তাহলে এই যে 120 জন যে এলডিসি সহ বিভিন্ন দপ্তরে তারা নিয়োগ করেছে, এটাও কখন? যখন এডিসির সাধারণ নির্বাচন প্রক্রিয়া চলছিল, তখন রাজ্যের মানুষ, রাজ্যের কাকপক্ষেও টের পায়নি। তখন 120 জন, কেউ কেউ বলছে তারও বেশি হবে, 200 জন হতে পারে, যেহেতু তার কোনো বিজ্ঞপ্তি নেই, ইন্টারভিউ নেওয়ার কোনো রেকর্ড নেই, সেখানে সঠিকভাবে সংখ্যাটা বলতে পারছে না। সেখানে চাকরিটা যারা পেয়েছে তারা কারা আমি নাম বলবো না, কিন্তু স্পষ্টভাবে আমি আপনাকে এই বিষয়টা আশ্বস্ত করছি, এমডিসির ঘরের ছেলে মেয়েরা চাকরি বাগিয়ে নিচ্ছে। এটাও কোনো ইন্টারভিউ ছাড়া, কোনো বিজ্ঞপ্তি নেই। কিভাবে? এটা সম্পূর্ণভাবে করাপশন এবং স্বজন পোষণ আমরা মনে করি। তো আমরা ইতিমধ্যে এটাও দাবি তুলেছি এই বিষয়টা নিয়ে, 120টা বা তার বেশি যতটুকুই আপনারা চাকরি দিয়ে থাকেন, আমরা চাকরি দেওয়ার বিরোধী না। চাকরি পাওয়ার যোগ্য যে যোগ্যতম ব্যক্তি তারাই চাকরিটা পাবেন, কিন্তু যে চাকরিটা আপনারা নিয়েছেন সেটার বিজ্ঞপ্তি, সেটার ইন্টারভিউ রাজ্যের মানুষ দেখতে পেল না কেন? চাকরি পাক বা না পাক, রাজ্যের বাকি যারা যোগ্য প্রার্থী তারা ইন্টারভিউতে তো অন্তত তারা গ্রহণ করার একটা অধিকার তো তাদের ছিল, নাগরিক অধিকারটা ছিল, সেই সুযোগটুকু পর্যন্ত এডিসি প্রশাসন দিল না। অথচ আমরা দেখেছি বুবাররা সবসময় বলতেন, যে বলেন এখনো বলে বেড়ান যে আমি জেনজেটকে নিয়ে কাজ করতে চাই এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমি রক্ষা করতে চাই। ন্যূনতম 120টা চাকরি দেওয়ার ক্ষেত্রে যদি এরকম স্বজন পোষণ হয়ে থাকে, নেতৃত্বদের বাড়িতে চাকরি চলে যায়, আপনার জোনাল চেয়ারম্যানের বাড়িতে চাকরি চলে যায়, এমডিসির বাড়িতে চাকরি চলে যায়, এমএলএর বাড়িতে চাকরি চলে যায়, তাহলে যারা তীব্রামথার যুব সংগঠনে কাজ করছে তাদের সাথে এটা প্রতারণা করা হচ্ছে না? আমরা তো বলবো তাদের সাথেও প্রতারণা হচ্ছে। তারা বিশ্বাস করে ভোটটা দিয়েছে, সঙ্গ দিয়েছে, কিন্তু তাদেরকেই প্রতারণা করা হচ্ছে, সেটাও নির্বাচন
প্রক্রিয়া চলাকালীন সময় ওকে, অধিকাংশ মানুষ জানতোই না, কাকপক্ষী টের পায়নি। এইরকম অবস্থার মধ্যে এদেশে প্রশাসন চলছে। কুমুদবাবু, আপনি বলছেন অনেকগুলো অভিযোগ তো আপনারা করছেন, আমরা আপনাদের অভিযোগগুলো বারবারই শুনি। আপনারা সাংবাদিক আমি সম্মেলন- এটাকে অভিযোগ বলবো না দীপন দা, এটা অভিযোগ না, এটা বাস্তব। একদম। যে বিষয়টা আমি আপনার সামনে উপস্থাপন করছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী দেখবেন এবং দেখছেন, এটা কোনোভাবেই অভিযোগ নয়, এটা বাস্তব। একদম, যদি তারা প্রমাণিত- এখনো প্রমাণিত হয় পর্যন্ত তাহলে এই অবশ্যই- নিয়ে হুম, এই নিয়ে কোনো স্পষ্টীকরণ এখনো দেয় নাই। আমরা শুনেছি কয়েকবার যে উপগ্রা নিজে এসে বলেছেন হুম, যে যখন এই নিয়ে প্রশ্ন তোলা হলো, বিভিন্ন সংবাদপত্র পত্রিকায় প্রকাশিত হলো, হুম। বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হলো, সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে যখন চাউর হলো, প্রতিবাদ হলো যে এইরকম ভাবে কিভাবে চাকরি নিতে পারে, এটা তো অন্যায়, এটা তো অসাংবিধানিক, এটা তো সম্পূর্ণভাবে দুর্নীতি, স্বজন পোষণ, তখন বুবাগ্রা নিজেই এসে ফেসবুক লাইভে বলেছিলেন যে এটাকে আমি হুল করব। আজও পর্যন্ত হুল হয়েছে? তাহলে কি এসব ভুল হয়। এসব কারণের জন্যই কি তাহলে কার্যনির্বাহী কমিটি গঠন হচ্ছে না বলে আপনারা মনে করেন? আমি শুধু এটা বলবো না যে এইসব কারণেই হুম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হচ্ছে না, হুম। এটা যদি ধারণা করে নেই না, তাহলে আমার মনে হয় এটা ভুল হবে। মথা সুপ্রিমোকে দুদিন আগে দেখলাম একটি ফেসবুক পোস্টে উনি বলছেন যে ভিলেজ কমিটির পর রিকনস্ট্রাকশন করা হবে সবকিছুতে। তো এটার মধ্যে একটা ইঙ্গিতপূর্ণ ছিল নিশ্চয়ই। নিশ্চিতভাবে। তবে আপনার এর আগের প্রশ্নের জবাবটা আমি আপনাকে একটু পরিষ্কার করে দিতে চাইছি। হুম, শুধু এই কারণেই যে এক্সিকিউটিভ কমিটি গঠন হচ্ছে না, এটা ধরে নিলে পরে কিন্তু আমার মনে হয় এটা ভুল ধারণা হবে। আচ্ছা, আমি তো মনে করি, আমরা তো মনে করি এক্সিকিউটিভ কমিটি যদি দ্রুত ফর্ম হতো তাহলে হয়তো কাজটা করতে আরো মানে ভালোভাবে কাজটা করতে পারতো। কিন্তু এখন একজন সিএম একজন ইএম দিয়ে এডিসি প্রশাসন চলছে। তাদের এক্সিকিউটিভ কমিটি, তারা কি মিটিং বসে, সাপ্তাহিক মিটিং বসে কিংবা মাসে কোনো মিটিং তাদের হয়? আমরা তো জানি না ওকে। কিভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছে, কুমুদবাবু, আপনি তারা কিভাবে সেটাকে ইমপ্লিমেন্টেশন করছে, যে সেটা প্রশ্ন কথাগুলো চিহ্নের বলা মধ্যে হচ্ছে, থেকে এই যে যাচ্ছে। আপনি 400 জন টিচারের কথা বললেন যারা পেনশন, যারা রিটায়ারমেন্টে গেছে, যাওয়ার পরও প্রায় 2 বছর পেনশন পাচ্ছে না, বা এই যে প্রায় 2000 সরকারি চাকরি কম। এখন তীব্রামথা নেতৃত্বরা বলছে ফান্ডের অভাব, বা যে ফান্ড পায় বরাদ্দ করা হয় এডিসির জন্য সেটা যথেষ্ট নয়। একসময় আপনারা বলতেন কেন্দ্র ফান্ড দেয় না, আজ মথা বলছে, মানে আপনারা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতেন, আজ মথা বলছে সরকার যেই টাকা দিচ্ছে তাতে উন্নয়ন সম্ভব না। আপনারা কি মনে করেন যেই ফান্ড বরাদ্দ করা হয় তাতে পাহাড়ের উন্নয়ন সম্ভব? দীপেন্দা, আপনাকে এই বিষয়টা আমি একটু সময় নিয়ে বলতে চাইছি। হুম, রাজ্য সরকারে তিপ্রামথা 2 জন মন্ত্রী, এবং তিপ্রামথা বিজেপিরই জুট সঙ্গী, তার এনডিএর শরিক, নন ডেমোক্রেটিক অ্যালায়েন্সের শরিক। রাজ্য সরকারে তিপ্রামথা বিজেপি আইপিএফটির মন্ত্রীরা বসেই এডিসির ফান্ড কত যাবে, কিভাবে যাবে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেহেতু নোডাল ডিপার্টমেন্ট, তা ঠিক করে। এখন যদি এই কথা যদি বলে যে যারা 60 বছর, দীর্ঘ 60 বছর চাকরি করার পর আজকে যদি এই কথা শুনতে হয় যে রাজ্য সরকার ফান্ড দিচ্ছে না বলে আমরা আপনাদেরকে পেনশনটা দিতে পারছি না, তাহলে এই প্রশ্নটাও স্বাভাবিকভাবেই চলে আসে, যদি এত ফান্ড কম থাকতো তাহলে এডিসির এমডিসিদের বেতন ভাতা বৃদ্ধি করার ক্ষেত্রে কোথা থেকে ফান্ড এলো? এডিসির এমডিসিদের প্রতি বছর তাদের যে বিশেষ তহবিলের টাকা বরাদ্দ করা হয়েছে, এই টাকাগুলো কোথা থেকে এলো? এডিসির হাতে যদি ফান্ডই না থাকতো তাহলে একটা সাব জোনালে জোনাল চেয়ারম্যানের সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট সাব জোনাল চেয়ারম্যান, জয়েন্ট সাব জোনাল চেয়ারম্যান, একটা অফিসে 3-4 জন নিয়োগ করে
তাদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে, এই টাকাগুলো কোথা থেকে এসছে? তো এইসব কথাগুলো না, এটা হচ্ছে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে গিয়ে অন্যকে দোষ চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা। হ্যাঁ, আমি এখানে একটা বিষয় বলবো, এরকম যদি হয়ে থাকে তাহলে রাজ্য প্রশাসন কি করছে? রাজ্য প্রশাসন এখানে খুব মুখ্যমন্ত্রী দাবি করছে যে আমরা এডিসিতে এত কোটি টাকা দিয়েছি। রাজ্য প্রশাসন এও দাবি করছে যে এডিসি প্রশাসন নাকি গত কয়েক বছর ধরে তারা ইউসি জমা দেয় না। কোনটা সঠিক? সরকারে তো তারা, রাজ্য সরকারে তিপ্রামথা, বিজেপি, আইপিএফটি একসঙ্গে বসেই তারা চা খাচ্ছে, একসঙ্গে বসে তারা গল্প করছে, সরকার চালাচ্ছে। দায় কি এভাবে এড়িয়ে যাওয়া যায়? ওকে, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো কুমুদ বাবু, আপনি বলছেন এটা, তবে তার আগে আপনাকে একটু সংশোধন করে দিতে চাইবো। কিছুক্ষণ আপনি বলছিলেন কথার ফাঁকে এনডিএ নন ডেমোক্রেটিক অ্যালায়েন্স, আসলে এনডিএর ফুল ফর্ম ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলে আমরা জানি। তো এখন বর্তমান এডিসি প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা আপনি যেগুলো ধরালেন, বা যে চাকরিতে পেনশন, যারা পেনশনে গেছে তাদের পেনশন পাচ্ছে না, 2 বছর হয়ে গেল, বা 300 স্কুলে একজন করে সিঙ্গেল টিচারে চলছে, 2000 চাকরি কমে গেছে 2020 সাল থেকে শুরু করে এই 6 বছরে, যারা রিটায়ারমেন্টে গেছে নতুন নিয়োগ হয়নি, এবং 120 জন প্লাস যে এলডিসির নিয়োগের কথা বলছেন সেটাতে আপনারা বলছেন স্বজন পোষণ হয়েছে, সেটা দুর্নীতি হয়েছে, সেটা অবৈধভাবে হয়েছে বলে এখন এখানে কথা উঠছে। এখন এই বর্তমান এডিসি প্রশাসনের এই ব্যর্থতা তো আপনারা এইগুলো বলছেন, এখন এই যে কি মনে করেন, শুধু রাজনৈতিক স্লোগান নাকি প্রশাসনিক অদক্ষতাও আছে যার কারণে এই কমিটি গঠন করা যাচ্ছে না? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তিপ্রামথা গ্রেটার তিপ্রাল্যান্ডের মতো স্লোগান দিয়ে মানুষের সমর্থন পেতে সফল হলেও প্রশাসন চালানোর ক্ষেত্রে তারা কি ব্যর্থ হয়েছে বলে আপনারা দাবি করেন? আমরা এটা দাবি করছি না, রাজ্যের মানুষ দেখছে। যতগুলো আমি কিছুক্ষণ আগে আপনার সামনে পরিসংখ্যানটা তুলে ধরেছি, এই পরিসংখ্যানগুলো বাস্তবসম্মত পরিসংখ্যান, এটা শুধু অভিযোগ নয়। আমি এর আগেও আপনাকে একটা অনুরোধ করেছিলাম, এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীর কেউ এবং রাজ্যের সমস্ত মিডিয়াকেও এটা অনুরোধ করতে চাইব, আপনারাও এই তথ্যগুলো আরটিআই এর মাধ্যমে জেনে নিতে পারেন। একটা বিষয় আপনাকে, আমার যেহেতু এই বিষয় প্রসঙ্গে আমার মনে পড়ছে, আমরা ট্রাইবাল ইউথ ফেডারেশন গত জুন মাসে এডিসি প্রশাসনের কাছে এই বিষয়টা নিয়ে, 120 জন যে দুর্নীতির বিষয়টা নিয়ে টিটিএডিসির কাছে একটা আরটিআই করেছিলাম। আজও পর্যন্ত সেই আরটিআই এর রিপোর্ট এসে পৌঁছায়নি, অথচ নিয়ম অনুসারে আরটিআই এর রিপোর্টটা বিগত 2 মাসের মধ্যে হাতে পেয়ে যাওয়ার কথা। তাহলে তথ্য কি লুকানোর চেষ্টা করা হচ্ছে কোথাও? এটাও আজকে প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন চিহ্ন। এবং আরেকটা বিষয় আপনাকে এটাও আমি একটু স্মরণ করে দিতে চাইবো, দেবেন না, এই বিষয়টা নিয়ে হাইকোর্টেও আমরা দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে হাইকোর্টেও নাকি এটা কেস দায়ের করা হয়েছে। আগামীকাল 6 তারিখ সেটার শুনানি হবে, দেখা যাবে কি হবে। কিন্তু এখানে শুধুমাত্র যদি আমরা এডিসি প্রশাসনকে দায়ী করি তাহলে এটা ভুল হবে। এখানে সব থেকে বড় বিষয় তো রাজ্যটাকে তো চালায় রাজ্য সরকার, এডিসি প্রশাসন তো শুধু একটা প্রশাসন। হ্যাঁ, সেখানে 28 জন নির্বাচিত সদস্য আছে, এটা ঠিক। 2 জন রাজ্যপাল দ্বারা নিয়োগকৃত সদস্য আছেন, 30 জন সদস্য আছেন মোট। কিন্তু বিজেপি কি করছে? 2018 সাল থেকে রাজ্যে 8 বছর ধরে সরকারটা চালাচ্ছে বিজেপির নেতৃত্বাধীনই। 2018 পর থেকে 2026 সালের মধ্যে 51,972টা শূন্যপদ পড়ে আছে রাজ্যের বিভিন্ন দপ্তরে, 51,000 এভাব। অথচ আমরা সবাই জানি, রাজ্যের প্রত্যেক নাগরিক জানে 2018 সালের নির্বাচনে
প্রতিশ্রুতি, বছরে 50,000 করে চাকরি দেওয়ার কথা বিজেপি বলেছিল। হ্যাঁ, আমরা ধরে নিলাম আপনারা বছরে 50,000 চাকরি নাই বা দিলেন, অন্তত আপনারা 8 বছরে 50,000 চাকরি দিতে পারতেন। কিন্তু এখন গিয়ে 51,000-এর উপর শূন্য পদ রাজ্যের বিভিন্ন দপ্তরে পড়ে আছে। এটা কি রাজ্য সরকারের ব্যর্থতা নয়? এই যে বিভিন্ন কলেজ, বিভিন্ন বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। এই যে গতকালকে না গত পরশুদিন তিপ্রামথার একজন বিধায়ক, মাননীয় বিধায়ক, ওনার নিজস্ব বিধানসভা কেন্দ্রে যতগুলি বিদ্যালয়, হায়ার সেকেন্ডারি স্কুল, হাই স্কুল, সেখানে হেডমাস্টার নেই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেই, তা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে তিনি চিঠি লিখেছেন। বিজেপিরই শরিক দলের একজন বিধায়ক, তিপ্রামথার বিধায়ক, শুধু কি একটা রামচন্দ্র গাতে, সিমনা বিধানসভা কেন্দ্রে নয়, আপনার লংট্রাই ভ্যালিতে নয়, রাজ্যের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে, কি শহর, কি সমতল, কি পাহাড় অঞ্চল, সমস্ত জায়গাতেই বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতায় ভুগছে। অথচ শিক্ষা দপ্তরে আমার জানা মতে 12,000-এর উপর শূন্য পদ পড়ে আছে শুধুমাত্র শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টে। তার নিয়োগ হচ্ছে না কেন? যারা টেট পরীক্ষা দিয়ে টেট পরীক্ষা পাস করে বসে আছে তাদেরকে চাকরি দিচ্ছে না কেন? শূন্য পদ থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করবার জন্য সেই প্রক্রিয়াটা করছে না কেন? সেই জায়গা থেকে রাজ্য সরকার ব্যর্থ নয়। কুমুদবাবু, আপনারা অবশ্যই আজ যে উন্নয়নের অভাব বা কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষার সংকটের কথা আপনি বলছেন, তার কিছুটা কি বাম আমলের নীতির ফলও নয়? মানে ধরুন আপনি এই যে 51,000 চাকরির কথা বলছেন, সরকারি চাকরির কথা, আমরা ত্রিপুরা রাজ্যে বরাবরই কর্মসংস্থান মানে সরকারি চাকরির কথাই শুনে এসেছি। অবশ্যই সরকারি চাকরি প্রাপ্য মানুষের, যেগুলো শূন্য পদ রয়েছে সেগুলো পূরণ হওয়া উচিত। আমরা সেটাকে, আপনার কথাকে সমর্থন করে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, এই যে বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সংকট যে দেখা দিচ্ছে, এটা কি বাম আমলের নীতিরও কিছুটা ফল নয় যেটা আজকে আমরা ভুগছি? দেবেন না, আপনাকে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে বলতে চাইছি। বামফ্রন্টের সময়ে বলুন, বরাবর একটা দাবি আমরা যুব কমরেড হিসেবে তখন দাবি তুলতাম যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। এবং আপনি বিগত 25 বছরে বামফ্রন্টের আমলে বছরে কত চাকরি দেওয়া হয়েছে এবং কত সংখ্যক ছিল তার হিসাব দেখলে পরিষ্কার হয়ে যাবে যে বাম আমলে সরকারি কর্মচারীর সংখ্যা নিশ্চিতভাবে তখন বেশি ছিল। সেটাই তো কুমুদবাবু, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটাই কুমুদবাবু আপনাকে বলার আমি আমার কথা একটু শেষ করতে দিন। সরকারি চাকরি অবশ্যই, আমি সেটাই বলছি। নিশ্চিতভাবে দীর্ঘদিন আমি এই জায়গাতে বলছি বিকল্প কর্মসংস্থানের কথা। শুনুন কুমুদবাবু, আমি এই জায়গাতে বলছি বিকল্প কর্মসংস্থানের কথা। কুমুদবাবু, দীর্ঘদিন সরকারি চাকরি কেন্দ্রিক অর্থনীতি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণে নিশ্চিতভাবে আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি দীপেন্দা, আমাকে কমপ্লিট করতে দিন। হ্যাঁ, শিল্পায়ন নেই, শিল্পায়নের ধীর গতি, এডিসির আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে না পারার দায়, এগুলো কি আপনারা এড়াতে পারেন? আপনার যুক্তিটাকে সমর্থন করে আমি এই কথা বলতে চাচ্ছি। আগরতলার পাশেই বুজ্জংনগরে যতটা ছোট মাঝারি ধরনের সেখানে শিল্প গড়ে উঠেছিল, বামফ্রন্টের আমলে গড়ে তোলা শিল্পনগরী বলতে আমরা বুজ্জংনগরকে আমরা বুঝতাম। সেখানে অর্ধেকের বেশি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার শ্রমিক সেখান থেকে ছাঁটাই হয়ে গেছে। নিশ্চিতভাবে বামফ্রন্ট সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়েও বুজ্জংনগরে শিল্প কারখানা, ছোট মাঝারি শিল্প কারখানা গড়ে তোলার একটা প্রয়াস করেছিল এবং করেছে। কিন্তু এই রাম আমলে আমরা দেখতে পাচ্ছি সেখানে অর্ধেকের বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারা দরজা বন্ধ করে তারা এখান থেকে উধাও হয়ে গেছে। আরেকটা বিষয়, হ্যাঁ,
শুধুমাত্র সরকারি চাকরি যে কর্মসংস্থানের ব্যবস্থাপনা তা তো আমরা বলছি না। তার পাশাপাশি বামফ্রন্ট সরকার যখন ছিল, বেকারদের বিভিন্নভাবে তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য ট্রেনিং দেওয়া হতো। আমার এখনো মনে আছে, আমি রাজ্য সরকারের কথা বলছি না, এডিসি প্রশাসনের কথা বলি। আমি এডিসিতে কিছু সময়ের জন্য জনপ্রতিনিধি ছিলাম, অল্প সময়ের জন্য। তৎকালীন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা মহোদয়, ওনার চিফ এক্সিকিউটিভ মেম্বারশিপে সেখানে আমরা যাদের হাতে চাকরি নেই, হয়তোবা চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের সেই রকম যোগ্যতা নেই, সেই সার্টিফিকেট নেই, তারা অন্তত অটো চালিয়ে হলেও কিছুটা রোজগার করতে পারবে এই আশায় তখনই আমরা যারা বেকার যুবক তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা বিনামূল্যে অটো প্রদান করেছি। তার পাশাপাশি রাজ্য সরকারের মারফত এসটি কর্পোরেশন, শিল্প দপ্তরের মাধ্যমে এইভাবে তৎকালীন সময়ে বামফ্রন্টের সময়ে বেকার যুবকদেরকে সহায়তা করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখছি, এডিসিতে এবারও তো কিছুদিন আগে প্রদান করা হলো, আমরা দেখেছি এডিসিতে যে যাদেরকে অটো প্রদান করা হয়েছে, প্রথমবারের কথা আমি আপনাকে বলছি, এখন তারা প্রতি মাসে ব্যাংকে গিয়ে তাদেরকে টাকা শোধ করতে হচ্ছে, পরিশোধ করতে হচ্ছে। আমি তো তাদের সাথে কথা বলি, আমি বেশিরভাগ যেহেতু গ্রামেই থাকি, এখানে যারা অটো পেয়েছে ভালো কথা, কিন্তু তারা প্রত্যেক মাসে একটা চিন্তায় মাথা থাকে তাদের, যে আমি প্রত্যেক মাসের এই যে ইএমআইটা কিভাবে দেব। এতজনকে অটো দিয়েছে তারা, এখন অটোর সংখ্যা বেড়ে কাকড়ার মতন হয়ে গেছে, প্রচুর অটোর সংখ্যা। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, অনেকটা আলোচনা আমরা করেছি, আর অনেক কিছু বাকি রয়ে গেল। তবে একটা শেষ প্রশ্ন করতে হয়, সামনে ভিলেজ কমিটি নির্বাচন, জনগণ আপনারা অবশ্যই লড়াই করবেন সেখানে, এবং রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে আপনাদের বিরাট একটা ভূমিকা ভিলেজ কমিটি নির্বাচনে থাকবে। এখন জনগণ কেন আপনাদের উপর ভরসা করবেন? মানুষ জানতে চাইছে যে বিকল্প কোনো রোডম্যাপ কি আপনাদের কাছে আছে? আমি মাঝখানে আপনাকে একটা কথা বলেছিলাম দীপন না, রাজনীতিতে সবকিছুই সম্ভব, সময় তো থেমে থাকে না, সময় গতিশীল। মানুষের মননশীলতা, মানুষ চিন্তাশীল, মানুষ ভাবে, চিন্তা ভাবনা করে, সময় তাকে শেখায়। যেই ভাবনা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বিজেপিকে 2018 সালে ক্ষমতায় এনেছিল, আজকে সেই মানুষ, সেই জনতাই বলছে আমরা ভুল করেছি। 2018 সালের পর থেকে আপনারাই বলুন তো, রাজ্যে কোনো একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন তারা সংগঠিত করেছে? কোথাও রেগিং হয়েছে, কোথাও মারপিট হয়েছে, কোথাও বাক্স কেড়ে নেওয়া হয়েছে, কোথাও আগে থেকে সারেন্ডার করছেন নাকি আগে থেকে পথটা রেডি রাখছেন? না 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 না, ওইরকম বিষয় না, এটা বাস্তবতা। তাহলে দীপেন্দা, আমি আপনাকে বলবো, আপনি এই বিষয়গুলো অস্বীকার করছেন। আপনি একটা মিডিয়া হাউসের স্বনামধন্য একজন অ্যাঙ্কর, আপনার কাছে অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো। রাজ্যের মানুষ প্রধান বিরোধী দল থেকে, রাজ্যের মানুষ প্রধান বিরোধী দলের একজন নেতার কাছ থেকে যদি শোনে যে এই হয়ে আসছে, আগামী দিনে এটাই হবে, তাহলে তো আপনার হাল ছেড়ে দিয়ে ভেবে নেবে। আমি কিন্তু আগামী দিনে এই হবে বলছি না, রাখবে না মানুষ। তাহলে আমি এই কথা বলছি না দীপেন্দা, আমি বলছি রাজ্যের মানুষ অভিজ্ঞতার মাধ্যমে আগামী দিন বামফ্রন্টকে নির্বাচিত করবে, এই আশা, এই প্রত্যাশা আমরা মানুষের কাছে রাখছি। সময় কথা বলবে। ওকে, অসংখ্য ধন্যবাদ মানুষ এখন ডাকছে আলোচনা করার জন্য। তবে অবশ্যই ভিলেজ কমিটি নির্বাচন ঘোষণা হবার পর আলোচনায় বসবো, বোঝার চেষ্টা করব মানুষ আপনাদের সমর্থন কেন করবেন, আপনাদের কাছে কি ধরনের রোডম্যাপ আছে এডিসির উন্নয়নের জন্য, বিশেষ করে কি ধরনের রোডম্যাপ আপনারা এত বছর পর আবার এডিসিতে নিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, পাহাড়ের মানুষ আজ আর নতুন প্রতিশ্রুতি শুনতে চান না। তারা জানতে চান এডিসি নির্বাচন শেষ হওয়ার এতদিন পরেও কাজের গতি কোথায়,
জবাবদিহি কোথায়? রাজনীতির ঊর্ধ্বে উঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, পাহাড়ের মানুষের জীবনমানের উন্নতি। তারা চায় উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, ভালো যোগাযোগ ব্যবস্থা এবং মর্যাদাপূর্ণ জীবন। ক্ষমতায় যেই থাকুক, মানুষের প্রত্যাশার জবাব দিতে হবে কাজের মাধ্যমে। সেই বিশ্বাস নিয়েই আমরা আশা করি পাহাড়ের সার্বিক ও টেকসই উন্নয়নের পথ আরো সুদৃঢ় হবে, আর রাজনীতি হবে মানুষের কল্যাণের সবচেয়ে বড় হাতিয়ার। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।